সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামাত চায় ফেব্রুয়ারির আগে নির্বাচন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে কিনা তা বিবেচনাধীন। আইন উপদেষ্টা বলছেন, যে যাই বলুক, নির্বাচন আগামী বছরের জুনের পর যাবে না। এটি পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের অঙ্গীকার। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শাখায়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক, জি9, এবং মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের অঙ্গীকার। আজকে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। এছাড়া মার্কিন প্রতিনিধি দলের সঙ্গেও জামায়াত, বিএনপি এবং এনসিপির বৈঠক হয়েছে। সবগুলো বৈঠকেই কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিল প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু প্রধান উপদেষ্টার তরফ থেকে সেই বিষয়ে আইন উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর অথবা জুনের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে নড়চড় হবে না। একটু শান্ত ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে যেটি বলেছেন এবং পরে আইন উপদেষ্টা যেটি বলেছেন যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না। এবং এটি অনেক আগেও বলেছেন যে তার রাজনীতিতে থাকার বা ক্ষমতায় কুক্ষিগত করে থাকার কোনো অভিলাষ নেই। এই একটা ডেডলাইন দেওয়ার পরেও বিএনপি অসন্তোষ কেন হলো? এখনও সন্তুষ্ট হতে পারছে না কেন এই কথাটা বলার পরেও? জি, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় মাসুদ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দেখেন, আজকে অন্তত আলোচনাটা এমন একটা পর্যায়ে এসছে যে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। এই অবস্থায় আজকে কেন এতটুকু আমরা কনফাইন করতে পারছি? এতদিন ধরে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন চেয়ে আসছিল। সরকারের তরফ থেকে একটা কেমন যেন ধোঁয়াশা, একটা গ্যাপ রাখা, হ্যাঁ জুনের মধ্যে হবে, ডিসেম্বরের থেকে জুন হবে, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, নানা রকমের প্যাকেজ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে কিছু কিছু উপদেষ্টা সুর তুলছিলেন, তারা নির্বাচিত। কেউ কেউ বলছিলেন জনগণ তাদের 5 বছর আরও থাকতে অনুরোধ করছে। কোনো মহল থেকে 10 বছর, বা শেখ হাসিনা 24 সালের নির্বাচনের যে 5 বছরের জন্য সরকার গঠন করেছিলেন সে বাকি সময়ে এই সরকার থাকবে, এরকম সুর তুলছিলেন। আর বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছিল বললে জামায়াত ইসলামের সমর্থকরা বিএনপিকে গালমন্দ করে ভার্চুয়াল মিডিয়া ভাসিয়ে ফেলছিল যে বিএনপি তর সইছে না এবং সংস্কার চায় না, নির্বাচন চায়, ইত্যাদি ইত্যাদি। ছাত্রদের সংগঠন যেটা এনসিপি, তারাও বিএনপিকে নিয়ে তুলোধনা করছিল। কিন্তু আজকে বিভিন্ন পক্ষের আলোচনায় আপনি দেখবেন বিএনপি তাদের আগের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে, ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। যেই জামায়াত ইসলামের কর্মী সমর্থক নেতারা এতদিন বিএনপির এই চাওয়াকে নিয়ে ট্রোল করত, সেই জামায়াত ইসলামের আমির আজকে বলছে যে জুন জুলাই নির্বাচনের জন্য বাংলাদেশে অনুকূল আবহাওয়া থাকে না, ঝড় বৃষ্টি এবং পরিবেশ ভালো থাকে না। নর্মালি চাঁদ দেখা সাপেক্ষে রোজার দিন নির্ধারিত হয়, তবু অনুমিত যে আগামী বছর 16 ফেব্রুয়ারিতে রোজা শুরু হতে পারে। জামায়াত ইসলাম বলছে রোজার আগে নির্বাচন দিতে হবে, কারণ রোজার মাসে নির্বাচন হবে না, ফেব্রুয়ারি পার হয়ে গেলে এপ্রিল মে জুন সেই খারাপ পরিবেশের সময় চলে আসে, আবহাওয়ার সময়। সুতরাং 16 ফেব্রুয়ারির আগে, তার মানে হচ্ছে জানুয়ারি মাস তাদের টেন্টেটিভ একটা ডেট। সেই ক্ষেত্রে বিএনপি ডিসেম্বরের মধ্যে চায়, জামায়াত ইসলাম কিন্তু জানুয়ারিতে ইলেকশন চাওয়ার একটা ঘোষণা তারা অলরেডি দিয়ে দিল। নির্বাচন কমিশন থেকে আজকে একজন কমিশনার বলছেন তারা সরকারের যে চাওয়া এবং অঙ্গীকার সে অনুসারে ডিসেম্বর থেকে জুন বা ডিসেম্বরকে টার্গেট রেখে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। অন্যান্য ইসলামিক সংগঠনগুলো আজকে তারা বিবৃতি দিয়েছে এবং তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তার মানে বিএনপির সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল, তাদের চাওয়ার সঙ্গে কাছাকাছি অবস্থানে আসা অন্য রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেই এতদিন ধরে যে ছোট প্যাকেজ বড় প্যাকেজের যে গল্প বাজারে ছেড়েছিল এবং সেটা নিয়ে অনেকে তাদের পক্ষে কথা বলছিলেন, সেই সুরটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসবে। এই জন্য ক্ষীণ হয়ে আসবে যে একটি অনির্বাচিত দুর্বল সরকার, তারা গণঅভ্যুত্থানের পক্ষের এইসব রাজনৈতিক দলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই দেশটা চালানো তাদের পক্ষে সহজ হবে না, এটা তারাও বোঝে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা অনস্বীকার্য যে দেশে বিদেশে অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, এখনো পর্যন্ত তিনি সুনামের সঙ্গে আছেন। কিন্তু তিনি যদি কোনোভাবে তার বা তার সরকারের এই আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয় যে রাজনৈতিক নেতৃত্বের চাওয়ার বাইরে গিয়ে তিনি একটু ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তিনি পচে যাবেন। তার প্রতি যে রেসপেক্ট, যে সমর্থন, এইটা অবশিষ্ট থাকবে না। সুতরাং এটা তিনি বোঝেন এবং তার সরকারের কেউ কেউ না বুঝলেও তিনি বুঝেন। তার সরকারের যে ছাত্রদের উপদেষ্টা আছে, প্রতিনিধি, সেই ছাত্ররা ইমম্যাচিউরড, তাদের কথাবার্তা কাজ সব কিছুতে ইমম্যাচুরিটির প্রকাশ আছে। এটা নিয়ে আমি মাইন্ড করি না এই জন্য যে তাদের অভিজ্ঞতা নাই, কিন্তু তাদের আবেগ আছে, দেশপ্রেম আছে, অভিজ্ঞতার অভাব আছে। সুতরাং তাদের এই ভুল ত্রুটি, ইমম্যাচুরিটি, এটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। তো বাড়াবাড়ি যখন শুরু করবে তাদের কাজে, এখনো পর্যন্ত কথায় বাড়াবাড়ি আছে, কাজে বাড়াবাড়িটা ওই পর্যায়ে যদি যায় যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো দিকে যায়, বা সরকারের সঙ্গে তাদের সুরটা আরও বেশি মিলে যায় এবং ক্ষমতায় সরকারকে রাখবার জন্য হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত হতে চায়, তাহলে তারাও পচে যাবে। তাদের প্রতি মানুষের যে রেসপেক্ট, যে ভালোবাসা, যে সমর্থন গণঅভ্যুত্থানের কারণে তৈরি হয়েছে, সেটিও নষ্ট করবে। ফলে আজকের যে পরিস্থিতি, অন্তত এখন বলতে পারি যে বাংলাদেশ নির্বাচনের দিকে আগাচ্ছে এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে একটি নির্বাচনের দিকে দেশ যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসবে। এটা একটা সুখবর আমার চোখে। মাসুদ কামাল ভাই অনেক কথাই বললেন। শান্ত ভাই, জামায়াতের বিষয়টা বলি যে জামায়াত তো এর আগে তাদের নেতারা অনেক কথাই বলে আসছিলেন নির্বাচন নিয়ে। অনেকে আমি এও বলতে শুনেছি যে বিএনপি কেন এত নির্বাচন করছে, তাদের কেন তর সইছে না, তারা কেন এত উতলা হয়ে গেছে, এই কথাগুলো এসেছে। কিন্তু হঠাৎ করে জামায়াতের আমির আজকে মার্কিন যে দুই প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরে যে কথাগুলো বললেন, এর সঙ্গে একটু যোগ করি যে লন্ডনে একটি বৈঠকের খবর আমরা পেয়েছি, জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছে। অনেকে যোগসূত্র মেলানোর চেষ্টা করছে, এরকম কিছু আছে কিনা? আছে কিনা বলতে পারবো না, কারণ আমি তো দেখে আসিনি, এই ধরনের কোনো নিউজও কোথাও হয়নি। ধারণা আপনি করতেই পারেন। তবে আমি যে কথাটা বলি, এই ধারণাটা করা যায় এই কারণে, আসলে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি ডিসেম্বরের পরে নির্বাচন যাক, এটা আমি চাই না, বিভিন্ন কারণে চাই না। দেখেন, এরপরে গেলেই ওটা জুন পার হয়ে যাবে। কারণটা আমি সিম্পল বলি আপনাকে, ফেব্রুয়ারি দিকে ইলেকশন হবে, হবে আপনার রোজা হবে, ফেব্রুয়ারিতে রোজা, পরীক্ষাও আছে। এখন যদি জানুয়ারিতে ইলেকশনটা হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু সে রোজার মধ্যে পড়বে, এবং এটা এই চ্যালেঞ্জ কোনো নতুন সরকার নিতে চাইবে না। এটাকে রিস্কি চ্যালেঞ্জ। কিন্তু জানুয়ারিটা শেষ হওয়ার পরে আপনার ফেব্রুয়ারিটা শেষ হয়ে মার্চের মাঝামাঝি যে ঈদ হবে, মার্চ এপ্রিলের ফার্স্ট উইকে যায় কিন্তু এসএসসি পরীক্ষা স্টার্ট হবে। এই এসএসসি পরীক্ষা এপ্রিল মে পর্যন্ত যাবে, তারপরে জুনে আসে যাবে। জুনে বর্ষাকাল, বাংলাদেশে বর্ষাকালে সাধারণত নির্বাচন হয় না। 96 একটা হয়েছিল, ওটা একটা অন্য পরিস্থিতির কারণে হয়েছিল। সাধারণত বর্ষাকালে বাংলাদেশে নির্বাচন হয় না, কারণ বর্ষা আমাদের যে প্রাকৃতিক অবস্থা, এটা না হওয়াটাই স্বাভাবিক। তাহলে সেটা কিন্তু যে আগামী ডিসেম্বরে যা ঠেকবে, এই জিনিসটা কোনোভাবে এরা তাইরে নাইরে করে ডিসেম্বরটা ক্রস করতে চাচ্ছে। জামাত যেটা বলছে, এটা একটু শান্ত তবে আমাকে বলতেছিলেন যে জামাত কেন ডিসেম্বরে চায় না। জামাত নীতিগতভাবে মনে করে ডিসেম্বরের যেহেতু বাংলাদেশটা বিজয় হয়েছে, এটা নীতিগতভাবে ওনাদের একটা পরাজয়ের মাস। কারণ এখনও তো তারা ৭১-এর ভূমিকা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু দেয় নাই। কাজে তারা কিন্তু এখনও মনে করে ৭১ তারা ঠিক করেছিল। তাদের যে ঠিক কাজটা, সেই কাজটা নির্মমভাবে পর্যুদস্ত হয়েছিল ডিসেম্বরে। যে কাজে ডিসেম্বরটা তারা তাদের পরাজয়ের মাস হিসেবে গণ্য করে, কাজে তারা ডিসেম্বরেও চায় না। তারা জানুয়ারির কথা বলবে ঠিক আছে, তাহলে ১ জানুয়ারি হোক, তো আমার কথাও থাকলো, তোমাদের কথাও থাকলো, এরকম কিছু একটা নাটক ফাটক হইতে পারে, আমি জানি না কিছু। বাট
বাট আমি মনে করি এই যে আপনি বললেন যে নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূসের অঙ্গীকার, উনাকে অঙ্গীকার করতে কে বলছে? উনাকে অঙ্গীকার করতে কে বলছে? উনাকে অঙ্গীকার করা এখতিয়ারই বা কে দিছে? উনার দায়িত্ব হলো দেশের পলিটিক্যাল পার্টিগুলো যেটা চায়, দেশের সাধারণ মানুষ যা চায়, দেশের সাধারণ ভোটাররা যা চায় তার বাস্তবায়ন করা, এর বাইরে আর কিছু না। এটা ওনার কাছে আমি দান খরচ চাচ্ছি নাকি? ডক্টর ইউনূসকে দান খরচ করার মতো অবস্থায় আছেন? নাই। উনাকে ছাত্ররা যে বসাইছে এবং বসানোর পর উনি ব্যক্তি হিসাবে, নাম হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল ওই সময়ে, সে কারণে ওনার ব্যাপারে কোনো আপত্তি আসে নাই। তারপরে উনি ওনার ঘরের লোক, ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিছু লোক শুয়ে আসছিল অবসর নিয়ে, সেইগুলিকে নিয়ে এসে উনি উপদেষ্টা বানাইছে। বানানো, আপনি বলবেন সরকার তো ভালো চলছে না, চলছে না। সরকারকে ভালোভাবে চালানো হচ্ছে। আপনি একটা গরু গাড়ি চালাচ্ছেন, 2 গরু আদামরা, গাড়ি দেখতেছেন চলতেছে, গাড়ি চলতেছে না, পেছন দিয়ে অনেক লোক গাড়িটাকে ঠেলতেছে, দেখা যাচ্ছে 2 গরুর জলে মানে দাগ পড়ে গেছে, কাঁধের মধ্যে জল আছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু আসলে কিন্তু গাড়ি তারা টানছে না, গাড়ি এই পলিটিক্যাল পার্টিগুলো সবাই ঠেলছে। বাংলাদেশের ইতিহাসে আপনি দ্বিতীয় একটা গভর্নমেন্ট দেখান যে গভর্নমেন্ট এত পলিটিক্যাল পার্টির সমর্থন পেয়েছে একচেটিয়া। 71-এ বঙ্গবন্ধুও পায় নাই, সে এসে ক্ষমতা নেওয়ার সময় জাসদ তৈরি হয়ে গেছে। জাসদ তার একটা মিনিট তারে শান্তিতে থাকতে দেয় নাই। মাথায় রাখতে হবে বাস্তবতাটা। বাংলাদেশে কোনো গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে, আর হাসিনা খালেদা বলছে শান্তিতে থাকে দেবো না, দুজনেই বলছে দুজন সম্পর্কে। কেউ বলে স্থূল কারচুপি, কেউ বলছে সূক্ষ্ম কারচুপি, থাকতে দেয় নাই কেউ শান্তিতে। এই প্রথম একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে দেশে অবস্থিত সক্রিয় প্রতিটা রাজনৈতিক দল সমর্থন দিছে। এই জন্য ওনারা টের পাচ্ছে না যে সরকার কিভাবে চলে। ওনাদের একজন মানে আপনার স্পোক্সম্যান আছে, বিদেশে বসে আছে, উনি বসে বসে জ্ঞান দেয় যে 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে। তারেক রহমান এনে উপদেষ্টা বানাইছে মহাজ্ঞানী। ওই মহাজ্ঞানী এখনো টের পায় নাই দেশটা কেমন করে চলে। ওখানে বসে বসে শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে এগুলি বলা যায়। আর ওই খ্রিস্টান পীরের, খ্রিস্টান তো না, ওই ব্রাহ্মণ পীর, আমি তাই বলি, ওই ব্রাহ্মণ পীরের কিছু লোকাল কিছু মুরিদ আছে, অর্ধশিক্ষিত মুরিদ, এরা লাফায় আর ফেসবুকে স্ট্যাটাস দেয়। বা স্ট্যাটাসটা দেয় কারা? যে স্ট্যাটাস দেয় সে কি ইনকাম করে? সে সংসার চালায়, সংসার চালায় বাপে। আর সে বাপের আয়না দেওয়া রান্না করে, বাজার মায়ের রান্না করে দেয়, ও খায় আর স্ট্যাটাস দেয়। সংসার চালাতে দেন 2 দিন, টের পাই যাবো দিন দুনিয়া কেমনে করে চলে। এত সহজ না। কাজে বিষয়টা হলো কি, এই যে বিএনপির নিঃশর্ত সমর্থন, এই সমর্থন যদি উঠে যায়, ডক্টর ইউনূস এবং তার সরকার চিন্তাও করতে পারতেছে না তারা কি ভয়ঙ্কর বিপদে পড়বে। আজকে প্রথমবারের মতো শুনলাম যে বিএনপির একটা পুরো কমিটি বলতেছে, বের হয়ে এসে শীর্ষ পর্যায়ে সবাই তো এখানে আছে, একমাত্র খালেদা জিয়া আর তারেক রহমান ছাড়া, তারা কি বলতেছে? আমরা অসন্তুষ্ট, আমরা সন্তুষ্ট নই। এই যে সেন্টেন্সটা, অত্যন্ত অসন্তুষ্ট। আমরা তো এই যে সেন্টেন্সটা, এটা ডক্টর ইউনূস ইনভাইট করেছেন, উনি এটা আর্ন করেছেন। এই আর্নিং ওনাকে খুব ভালো অবস্থায় নিয়ে যাবে না। কিন্তু এই জিনিসটা বোঝার মতো অবস্থা উনি কেন না, এটা আমি বুঝতে পারছি। আসিফ নজরুল তো বলেছেন যে তাদেরকে দেখে মনে হয়েছে তারা সন্তুষ্ট হয়েছে। এটা আসিফ নজরুল মনে হয়েছে, মানুষের মন ভাই, আপনি মন দিয়ে কি মনের কথা কি আর বাস্তব হবে? উনি ওনার মন দেখছেন আর আমি তো ওনার কথা শুনছি। আমি তো টেলিভিশনে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে ওখানে আরো যারা যারা ছিলেন সবার চেহারাও দেখছি। কারণ চেহারা দেখে তো মনে হয় নাই তারা অত্যন্ত সন্তুষ্ট। যদি সেটাও হয়ে থাকে, যে অত্যন্ত সন্তুষ্ট হয়ে যদি ওনারা মুখে উচ্চারণ করেন যে আমরা অসন্তুষ্ট অথবা সন্তুষ্ট নই, তাহলে তো ওনাদেরকে আমি হিপোক্রেট বলবো। জি শান্ত ভাই, আজকে এনসিপির যে আহ্বায়ক তিনি বলেছেন যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হওয়া ঠিক হবে না, বা এই মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তারা বিবেচনায় দেখবে। আরেকটি কথা বলেছেন যে এখন যারা প্রশাসনে আছেন এই সরকারের, বিশেষ করে তৃণমূল, তারা বিএনপি ছাড়া কথাই শোনে না, বা বিএনপির পক্ষে তাদের অবস্থান নিয়েছেন। এই পর্যায়ে
সুষ্ঠু নির্বাচন হবে না এবং এই নির্বাচনে যাওয়াটাও সম্ভব না, এই ধরনের কথা বলেছেন। যদি নাহিদের বা এনসিপির অবস্থান এটা হয়ে থাকে তাহলে তাদের রাজনীতি বাদ দিয়ে লেখাপড়া চাকরি বাকরিতে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে প্রশাসনিক কাঠামো, তাতে এটা বাস্তবতা, আপনি আমি পছন্দ করি বা না করি, যে আমাদের এইখানে প্রশাসন, আমলা সহ বিভিন্ন গোষ্ঠী, তারা যা আপকামিং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পসিবিলিটি যাদের পক্ষে বেশি, তাদের প্রতি একটু ইনক্লাইন থাকে। এটা আপনি চট করে এই সংস্কৃতি আপনি বদলাতে পারবেন না। ফলে এটা বাস্তবতা যে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হিসেবে পতনের পরে, পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনৈতিক শক্তি বলতে মানে অপ্রতিদ্বন্দ্বিতার জায়গায় একদম টপ লেভেলে মেজরিটির সমর্থনপুষ্ট বিএনপি আছে। সেই অবস্থায় নির্বাচন হলে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে সেটা বিএনপি আসবে, এটা মোটামুটি সবাই জানে বা মনে করে। তাই সেই ক্ষেত্রে প্রশাসনের কোনো কোনো অংশের যদি ইনক্লাইনেশন বিএনপির দিকে থাকে, সেটা অতীতের যে রাজনৈতিক ধারাবাহিকতা, প্রশাসনের যে মোটিভ, সব মিলে এটা খুবই বাস্তবতা। সেইটা থাকলে আপনি নির্বাচন করবেন না, তাহলে আজীবন নির্বাচন এনসিপি কখনো করতে পারবে না। কারণ এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ সহসাই হবে, বিশ্বাস করবার কোনো কারণ নাই। বরং তাদেরকে এর মধ্য দিয়ে ন্যায়সঙ্গত পজিশন নিয়ে মানুষের সমর্থন আদায় করে কি করে নির্বাচনে যাবে, এবং বিএনপি বা অন্য কোনো দল যদি অন্যায্য আচরণ করে, প্রভাব বিস্তার করে, সেটাকেও মানুষের সামনে তুলে ধরা হচ্ছে রাজনীতি। তারা সেই রাজনীতি না করে শুধু অজুহাত খুঁজবে কি করে নির্বাচনে না যাওয়া যায়, নির্বাচন পেছানো যায়, এবং সরকারের কোনো কোনো ব্যক্তির ইল মোটিভকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য সহযোগী শক্তি হবে। তাহলে তাদের প্রতি যে অনেকের আবেগ, ভালোবাসা, তাদের প্রতি মায়া এবং গণঅভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য যে রেসপেক্ট ছিল, সেটা আস্তে আস্তে আরও নষ্ট হবে। ইতিমধ্যে তাদের কিছু আচরণ এবং কথায় এমনভাবে মানুষ কিছু কিছু কর্নার থেকে ক্ষুব্ধ হচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। সুতরাং নির্বাচনের মতো হবে, সেই ব্যাপারে তাদের এগিয়ে যেতে হবে। দুইটা ইস্যুকে তারা নির্বাচন পেছানোর জন্য সব সময় যারা নির্বাচন চায় না তারা আনে। একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার। গত 16 বছর ধরে এদেশে বিএনপি, তাদের নেতাকর্মীরা, বিএনপির টপ লিডারশিপ যেভাবে আওয়ামী লীগের হাতে নিপীড়নের শিকার হয়েছে, গুম, খুন, হত্যা, হামলা মামলা, লক্ষ লক্ষ মামলার আসামি হওয়া, বাড়িঘর ছাড়া হওয়া, ব্যবসা বাণিজ্য তছনছ হওয়া, এই ফ্যাসিবাদ, আপনার কি মনে হয় যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে বা জামায়াত ইসলাম যদি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আসে, তাহলে আওয়ামী লীগের বিচার হবে না? আওয়ামী লীগের বিচার এই এনসিপি বা অন্য যে কারো থেকে বেশি করবে দাবি থাকবে বিএনপি এবং জামায়াত ইসলামের, কারণ তারা সাফারার 16 বছর ধরে। আজকে এই ছাত্ররা তো এই গণঅভ্যুত্থানের সময় তারা অনেকে খুনের শিকার হয়েছে, আহত হয়েছে। আর এই দুটি রাজনৈতিক দল এবং বামপন্থী অন্যান্য যেসব রাজনৈতিক দল বা ইসলামপন্থী যারা সরকারের বিরোধিতা করেছে, তারা তো 16 বছর ধরে চরম নিগৃহীত, নিপীড়ন, নির্যাতনের মুখে পড়েছে। আপনার কেন মনে হয় শুধু এই ছাত্ররাই বিচার চায়, বিএনপি বিচার চায় না, জামাত ইসলাম বিচার চায় না, অন্যান্য যে সংগঠনগুলা, যে আলেম ওলামারা নিগৃহীত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারা বিচার চায় না? দেশের বেশিরভাগ মানুষ বিচার চায়। সুতরাং বিচার হবে। বিচারের নাম করে নির্বাচনকে বিলম্বিত করা বা ঠেকানো, এইটা কোনো ওয়াইজ ডিসিশন না। এক। দুই হলো সংস্কার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে এরা সংস্কার আওয়াজ তুলছে, জিকির করে। এই সংস্কারের কথা বাংলাদেশে যখন ওরা উচ্চারণও করেনি, 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 করে পুস্তক প্রকাশ করে এই সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। তাদের প্রতি কারো অবিশ্বাস থাকতে পারে, তাদের অতীত ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ অবস্থান থাকতে পারে, কিন্তু তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে এবং সংস্কারের প্রস্তাবটা সামনে এনেছে, আলোচনায় এনেছে বাংলাদেশে প্রথম যে রাজনৈতিক দল, সেটাই বিএনপি। এই মন কি পরবর্তীতে নিজেরা 27 দফা দিয়ে
পরবর্তীতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র মেরামতের রূপরেখা যে 31 দফা দিয়েছে, আপনি ব্রড সেন্সে ধরলে আজকে যে সব সংস্কারের কথা বলা হয় এর সবগুলোর মূল তো ওই 31 দফা, সেটা তো বিএনপি এনেছে। আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি সরগোল তোলে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী নাই, এই কথা প্রথম বিএনপি এনেছে লিখিতভাবে, তাদের পরপর বলেছে, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী নয় এই কনসেপ্ট লিখিতভাবে আলোচনা কে এনেছে? 23 সালে বিএনপি এনেছে। সুতরাং সংস্কারের প্রস্তাবনা, বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কার দরকার বিএনপি এনেছে। 16 বছর ধরে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর থেকে পরবর্তী 10-12 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন বিএনপি করেছে। সুতরাং মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে দাবি, সেটা বিএনপি এবং তাদের সমমনাদের চাওয়া। আজকে এত বছর তারা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করে বিএনপি নির্বাচিত হলে কি এখন ওই পদ্ধতি বাতিল করতে পারবে? সুতরাং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বিধি ব্যবস্থা আসছে তার অন্যতম প্রধান অর্জন হলো ভোটের অধিকারটা মানুষের হাতে ফিরিয়ে দেয়া গেছে। এর মাধ্যমে বিএনপিও যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং তারা যদি মানুষের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন না করে, এই সংস্কারের যে অঙ্গীকার করেছে সেখান থেকে যদি ইউটার্ন নেয়, তাহলে মানুষই ভোটের মাধ্যমে অথবা রাস্তায় নেমে তাদের সেটার প্রতিবাদ করবে এবং জবাব ফিরিয়ে দিবে। সুতরাং সব সোল এজেন্সি বিচারের এবং সংস্কারের, এই ছাত্রদের যে সংগঠন এনসিপি নতুন হয়েছে, তাদের সংখ্যাও দিনে দিনে কমছে, প্রভাবও কমছে। কার ইন্ধনে, কার চাবিতে নাচে, কার চাবিতে খেলে, এবং মানে কয়েকজন তারা তাদের যে ভাষা, তাদের যে আক্রমণ, যাদের কাছে গিয়ে দুদিন আগে কথা বলতে পারতো না, আজকে যেই ভাষায় আক্রমণ করতে দেখি, এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। এবং একজন গণঅভ্যুত্থানের আলোচিত নেতা ঘোষণা দিচ্ছে যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ দেখবেন। আরে এইটা কি ধরনের হুমকি? এই হুমকি দিয়ে রাজনীতি বাংলাদেশে এইটা চান আপনারা? এটা তো মানুষ চায় না। জি, মাসুদ কামাল ভাই, একই প্রশ্ন আপনাকেও করতে চাই যে প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে কিনা এটি বিবেচনাধীন, এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। আপনার একটু মন্তব্য। না, প্রশাসন এখন বিএনপির কথা অনুযায়ী চলছে, এই ধরনের তথ্য আমি এখনো জানি না, হতে পারে, আমি জানি না। আমরা বরং যেগুলো বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে এনসিপির নেতারা যে প্রশাসনের সঙ্গে মিটিং করতেছে, একটা ইউএনের অফিসে বসে, মানে সভাকক্ষে যে এনসিপির একজন লিডার যে মিটিং করে, এবং ওই আপনার ওই উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হয়, উনি জ্ঞান বিতরণ করেন, তাই না? এটা তো আমরা দেখেছি। আমি এখন পর্যন্ত বিএনপি এই ধরনের কোনো করেছে, আমি এখন এই ধরনের কোনো মিটিংয়ের খবর পাই নাই। যদি পায়ে থাকেন তাহলে বলেন, তাহলে একটু জ্ঞানপ্রাপ্ত হই, এবং ওনারাই বলুক না কোথায় কোথায় এটা হয়েছে। হইতে পারে কেন? আমাদের প্রশাসন তো আসলে চরিত্রহীন প্রশাসন। কারণ এরা করে কি, যাদের হাতে ক্ষমতা দেখে অথবা যে সামনে সম্ভাব্য ক্ষমতাবান হবে, তাদের লেজ দিয়ে এখনই ধরে টানাটানি করে, লেজ ধরে চুমা খাওয়া শুরু করে। এটা আমাদের প্রশাসনের ক্যারেক্টার। কারণ না করলে আবার সমস্যায় যে পড়ে। আমি সমালোচনা করতেছি যে সার্জিসের ওই মিটিংয়ে যারা নাকি ওখানে যে হাজির হয়েছিল, বিভিন্ন প্রশাসনিক যারা থানা লেভেলের কর্মকর্তা এদের মধ্যে যারা আছে, তারা যে হাজির হয়েছিল, এটা আমি সমালোচনা করতেছি। কিন্তু এটাও তো সত্য, না গেলে ওদের চাকরি যেত, ওই চাকরি তো আমি ফেলে দিতে পারতাম না, ওই চাকরি আমি রক্ষা করতে পারতাম তো না। এটাই বাস্তবতা। এবং চাকরি যাওয়ার মতো অবস্থা তো তারা আছে। লোকাল প্রশাসনের যে মূল লোক, সে তো ওদের লোক, ওদের ইয়ার দোস্ত, সে তো চাকরি খেয়ে দেবে, সে যা ইচ্ছে তাই করতে পারে। ঢাকা উত্তর একজন লোককে মেয়র বানাচ্ছে, সে কোন পদ্ধতিতে, কোন যুক্তিতে তাকে মেয়র বানানো হলো? যদি এই প্রশ্ন আমি করি, মেয়র না প্রধান নির্বাহী, সে মেয়র হয়েছে এখানে। আচ্ছা, মেয়রই তো, অথবা মেয়রের কাছে সে করতেছে ভার্চুয়ালি। তাকে যে মেয়র বানালো মোহাম্মদ এজাজ নাকি যে নাম, এই জিনিসকে কোন যুগে, এটাকে কোনো ট্রান্সপারেন্ট ওয়েতে হয়েছে কেউ জানে? কেউ জানে না। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, ওনার মনে হয়েছে সে সবচেয়ে যোগ্য লোক, তাকে বানাই দিছে। এখন যদি উনি মনে করেন ওই উপজেলা কর্মকর্তা অযোগ্য লোক, তার চাকরি নাই কালকের থেকে। এখন ওই উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা আছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইয়ার দোস্ত যারা যাচ্ছেন ওখানে, হাসনাত অথবা সার্জিস, এদের কথা অমান্য করা, অথবা এই পার্টিগুলোর নেতার কথা অমান্য করা। তো প্রশাসন কার কাছে? সিম্পল। এখন ওনাদের দুর্ভাগ্য হলো, ওনাদের সংগঠনটা এতই শক্তিশালী
যে সমস্ত জায়গায় তাদের লোকজন নাই, তাদের লোকজন খুবই কম। এখন যে যে জায়গায় লোকজন নাই ওই জায়গার প্রশাসন মনে করে যে আগামীতে বিএনপি আসবে, তারা যদি বিএনপির তল্পি ভাবকতার মতো মতো কাজ করতেও পারে, অস্বাভাবিক কিছু না। কাজে নাহিদ ইসলাম সাহেবের মানে অভিযোগ অথবা এটা আহাজারি যাই বলেন না কেন, এটা একদম কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে। তো ওনার জন্য পরামর্শ হলো সারা দেশের সংগঠনটা বাড়ান, সবাই আপনার কথাই শুনবে। কারণ আপনাদের যে পাওয়ারফুল পার্টি এই মুহূর্তে আর কেউ নাই, কারণ আপনারা আসলে কিংস পার্টি। স্বয়ং কিং আপনাদেরকে প্রেরণা জুগিয়েছেন এই পার্টিটা করার জন্য। এটা কিং নিজেও একটা পডকাস্টে বলেছেন, ইন্টারন্যাশনাল পডকাস্টে। কাজে যার প্রেরণা থেকে আপনারা পার্টি করেছেন, এবং আপনাদের পার্টির 2 জন প্রতিনিধি সরকারের মধ্যে আছে, বলা হয়ে থাকে তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল এই মানে উপদেষ্টা। কি কারণে পাওয়ারফুল সেটাও বিভিন্ন জনের কাছে শুনি। ওনারা নাকি বেয়াদবি করেন, ওই বুড়াটোরা যেগুলো আছে ওটা বেয়াদবি থেকে ভয় পায়, এই জন্য ওনারা যা বলে সব ঠিক আছে দিয়ে দাও, ওরা যখন কইছে দিয়ে দাও। কিন্তু শুনি ভাই, একদম যে অসত্য তা না, ঘটনা এইভাবে ঘটে। কাজে তারা তো পাওয়ারফুল লোক। তাহলে আপনাদের পার্টির স্বপ্নদ্রষ্টাও সরকারের প্রধান, এবং আপনাদের পার্টির 2 জন সিপাহ সালার ওখানে আছেন। এখন আপনাদের যদি উচ্চারণ করতে হয় যে প্রশাসন আমাদের কথায় চলে না, বিএনপির কথায় চলে, তাহলে তো এটা বুঝতে হবে এটা আপনাদের অযোগ্যতা। তাহলে শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এই এত বড় সিদ্ধান্ত এনসিপি নির্বাচনে নাও যেতে পারে, এনসিপি নির্বাচনে নাও যেতে পারে, নাও যেতে পারে কেন? এনসিপি এত একটা ঢাক ঢোল পিটে একটা পার্টি হয়েছে, সেই পার্টি যদি 300 আসনে প্রার্থী দিতে না পারে, এটা তো ওনার জন্য একটা বেজ্জতি কাণ্ড হবে। হয়তো এই বেজ্জতি থেকে বাঁচার জন্য তারা নির্বাচনে নাও যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। অথবা যদি ওরা বুঝে যে আমরা এতগুলো দিব, 2 জায়গার বেশি তো আমার জামানত থাকবে না, যদি তারা এভাবে ভাবে, তাও তারা নির্বাচনে নাও যেতে পারে। এটার সঙ্গে এই সমস্ত আধ্যাত্মিক কথাবার্তার কোনো অর্থ হয় না ভাই। আগামীতে নির্বাচন একটা অবাধ হবে, এই প্রত্যাশাটাও কি আমি ডক্টর ইউনূসের কাছ থেকে করতে পারবো না? হবে কিনা আমি জানি না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু ডক্টর ইউনূসের মতো মহান ব্যক্তিত্ব, তার কাছ থেকে একটা নির্বাচন ঠিকভাবে করতে পারবেন না, এই ধরনের চিন্তাকে আমার পক্ষে করা শোভন উচিত। তাহলে তো এই দেশের মানুষের আত্মহত্যা করা উচিত ভাই। এত বিখ্যাত লোকে নিয়ে আসছি আমরা, কাজেই ওই নির্বাচনটা শুভ ভালো হবে, সুষ্ঠু হবে, এটা আমি প্রত্যাশা করি। আর যদি ওই নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে এনসিপি না যাওয়ার হুমকি দেওয়ার কি অর্থ বহন করে? তাহলে ওনাদের তাহলে ডক্টর ইউনূসের প্রতি আস্থা নাই, তো ওনারা বললেই হয়। জি শান্ত ভাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, হাতে হয়তো 2 মিনিট সময় আছে। শেষের দিকে মাসুদ কামাল ভাই বললেন যে নির্বাচন হবে কিনা সেটিও নিয়েও একটা সন্দেহ আছে, আর জুনের মধ্যে নির্বাচন না হলে কি কি হবে, কি কি সমস্যায় হতে পারে দেশ পড়বে, সেটি মির্জা ফখরুল আজকে বলেছেন। আপনার কাছে কি মনে হয়, এই ধরনের আশঙ্কা কি করা যায় যে জুনের পরে নির্বাচন যেতে পারে, বা যদি জুনের পরে নির্বাচন যায় তাহলে দেশের অবস্থা কি হতে পারে? না, আমি আমার শুরুর বক্তব্যে বলেছি যে আজকে পলিটিক্যাল সিনারিও বহুপাক্ষিক যে অবস্থান দেখছি, তাতে আমি মনে করি ডিসেম্বর থেকে জানুয়ারি এই টাইমের মধ্যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। এবং যেই ছাত্ররা নির্বাচনের বিরোধিতা করছে, দেখেন গাড়ি বহর নিয়ে 1 দশক গাড়ি বহর নিয়ে শোডাউন কিন্তু ওরাই করেছে, বিএনপি করে নাই। যে জামাত ইসলাম এতদিন নির্বাচন আরো দেরিতে চাচ্ছিল, বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা তারাই করেছে, বিএনপি করে নাই। বিএনপি দলগতভাবে শুরু থেকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে, জরুরি সংস্কার শেষ করে নির্বাচন চাচ্ছে। তারা কিন্তু সংস্কারেরও বিরোধী না, সংস্কারও চায় এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, নির্বাচনমুখী দল, তারা তো এটা চাইতেই পারে, তারা চেয়েছে। বরং যারা নির্বাচনের বিরোধিতা করেছে তাদের নির্বাচনী অ্যাক্টিভিটিস বেশি দেখবেন, প্রার্থী ঘোষণা, গাড়ি বহর, ওই যে কি মাসুদ ছাত্রদের নেতা যে সে এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালানো, ওদের অন্যান্য নেতারা আপনি দেখেন তো বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কে কোন আসনে নির্বাচন করবে সেগুলি পর্যন্ত ফোকাসড হচ্ছে। সুতরাং নির্বাচনের দিকে তারা আছে, কিন্তু তারা জানে তাদের যে সহানুভূতি নষ্ট হচ্ছে মানুষের মনে, সেটাকে জাগিয়ে তোলার জন্য। তবে আমি এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি ভালোবাসা আছে। তারা যে ভুল ভ্রান্তি করছে এখান থেকে উঠে আসুক, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে ভূমিকা রাখুক, আমাদের সমর্থন তাদের প্রতি ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।